প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার সায়ন্ত সাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট। আরও রয়েছেন ডাক্তার তাজদুবা জাবিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ডাক্তার সায়ন্ত, ধরে নেওয়া হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন কি হবে এই প্রশ্ন ইদানিং আবার সামনে আসছে, অনেকটা বড় আকারেও আসছে। এর কারণও রয়েছে। অন্যান্য কারণের মধ্যে প্রধান কারণ হয়ে যেটি সামনে আসছে সেটি হলো লেভেল প্লেয়িং ফিল্ড। জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, এই পরিস্থিতি নির্বাচনে আমরা মেনে নিতে পারি না। আবার দলটির আমির 3 দিন আগে বলেছেন যে আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। তিনি আরও বলেছেন যে দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন, আমরা 14, 18 ও 24 মার্কা নির্বাচন চাই না। এ ধরনের কিছু আলামত লক্ষ্য করা যাচ্ছে। প্রশ্ন হলো, লেভেল প্লেইং ফিল্ড কি নেই, আর সেই আলামত কি লক্ষণ আমরা দেখছি? 14, 18 এবং 24 মার্কা নির্বাচনের আশঙ্কা তখনই ওনারা করতে পারেন যদি মনে করেন যে নির্বাচন পরিচালনার দায়িত্বে যে সরকারটি আছে তারা ওই 24, 18 বা 24-এর মতো একটি সরকার। আদারওয়াইজ এই আশঙ্কা একেবারেই ভিত্তিহীন। আমি এই কথাগুলো প্রায়ই বলি, আজকে 2-3টে উদাহরণ দিয়ে বলি। হোসেন মোহাম্মদ এরশাদ স্বৈরাচারীভাবে দেশ চালিয়েছেন 9 বছর। 90-এর পতনের পরে 91-তে ওই 9 বছর ধরে সাজানো যে প্রশাসন ছিল, ওই প্রশাসন, ওই পুলিশ, তাদের দিয়েই কিন্তু নির্বাচনটা হলো। কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকার তখন হলো, তত্ত্বাবধায়ক সরকার, বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে, শাহাবুদ্দিন সাহেব সৎ লোক ছিলেন, ভালো লোক ছিলেন এবং প্রশাসনকে নিউট্রালাইজ করতে পেরেছিলেন। সেই এরশাদের সাজানো প্রশাসন দিয়ে 91-তে একটি সুষ্ঠু নির্বাচন হলো, যেই নির্বাচনের মাধ্যমে একেবারেই অপ্রত্যাশিতভাবে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলো এবং জামায়াত ইসলাম 18টা আসন পেল। আরও 2-1টি উদাহরণ এরকম দেখেন আপনি। 1996 সালে বিএনপি একতরফা একটা নির্বাচন করলো ফেব্রুয়ারিতে। করার পরে তারা পরিস্থিতিতে বাধ্য হয়ে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে বিদায় নিল এবং ওই সরকার মাত্র 3 মাসের মাথায় জুন মাসে একটা নির্বাচন করলো। 5 বছর ধরে কিন্তু বিএনপি কি তার মতো করে তার প্রশাসন সাজায়নি। মাত্র 3 মাসে সেই সরকারটি যে নির্বাচনটা দিল, সেই নির্বাচনে আপনার আওয়ামী লীগ 21 বছর পরে ক্ষমতায় চলে এলো। আওয়ামী লীগ 21 বছর পরে এসে তাদের গোটা রাষ্ট্র কাঠামোটাকে নিজের দখলে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করলো, গডফাদার তন্ত্র কায়েম করলো, টাকার মালিক হলো, সব কিছু করলো, প্রশাসন সাজালো। লতিফুর রহমান তত্ত্বাবধায়কের প্রধান হলেন 2001 সালে। দায়িত্ব নেওয়ার আগের রাতে হোমওয়ার্ক রেডি করে রাখলেন, প্রথম দিনই তিনি 30 জন সচিবকে বদলি করে দিলেন। এই যে তার মেসেজটা পেয়ে গেল প্রশাসন যে ওনার সঙ্গে যা খুশি তাই করা যাবে না, এবং সেই প্রশাসনের অধীনে যে নির্বাচন হলো সেই নির্বাচনে বিএনপি এবং জামায়াত ইসলাম ব্রুট মেজরিটি পেয়ে ক্ষমতা আসলো। এখন এই সরকারগুলো মাত্র 3 মাসে তার ইমিডিয়েট পাস যে গভর্নমেন্ট, তাদের সাজানো প্রশাসন দিয়ে যদি পারে, 3 মাসের কারণে কম হয়েছে। একটু আলাদা করে প্রথম কথা হলো, এইখানে মাঝখানে মেয়াদ হলো 1.5 বছর, যদি আমরা ফেব্রুয়ারি ধরে নেই। ধরুন, আরেকটি বিষয় হলো, এখন বিএনপি, জামাত এবং এনসিপি সবাই আধা সরকার। পাটগ্রামের উদাহরণ তো হচ্ছে, ওই সময় আমরা পাটগ্রামের মতো কোনো উদাহরণ দেখিনি। মারামারি, কাটাকাটি, খুনোখুনি তখন প্রচুর হয়েছে, থানা দখল হয়েছে, প্রচুর হয়েছে, নিজেদের মধ্যে প্রচুর হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে এখন যে ফ্যাসিবাদের বিদায়ের পরে যে প্রশাসন, সেই প্রশাসনটাকে এই সরকার যথাযথভাবে ব্যবহার করতে পারেনি। কেন পারেনি দেখেন, প্রায় 11 মাস চলে গেছে। 11 মাসের মধ্যে পুলিশে তারা নিয়োগ দিতে পারলো না কেন? আমরা শুরুর দিকে আলোচনা অনেক জায়গায় দাবি তুলছিলাম যে 3 মাস বা 6 মাসের শর্ট টার্ম ট্রেনিং দিয়ে পুলিশের কনস্টেবল, এএসআই এবং এসআই পর্যন্ত নিয়োগ দেয়া হোক। গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্য থেকে যারা মানবিক বাংলাদেশ চায়, যারা মানবিক পুলিশিং চায়,
যারা একটা গণতান্ত্রিক বিধিবিধান মেনে চলে এরকম একটা পুলিশিং ব্যবস্থা চায়, তাদের দিয়ে করা হোক। এবং সেই পুলিশকে দরকার হলে 6 মাস বা 3 মাসের ট্রেনিং দিয়ে তাদের দায়িত্বে দেয়া হোক এবং অবজারভেশনে রাখা হোক যে এই চাকরিকালীন সময়টাও, এই চাকরির সময়টাও তার ট্রেনিং হিসেবে গণ্য হবে এবং পার্মানেন্ট করা হবে ওই 1 বছর পরেই, আগে যেমন হতো। এই সরকার কেন শুনলো না? কেন তাদেরকে সেই ট্রমাটাইজড, দুর্নীতিগ্রস্ত, ফ্যাসিবাদের পক্ষ নিয়ে যারা নারী পুরুষ শিশু নির্বিচারে সবার উপর গুলি চালাতে পারে, 16 বছর ধরে যারা গুম খুনের সঙ্গে জড়িত থাকলো, তাদের সহযোগী সবাই খারাপ তা না, কিন্তু ওই বাহিনীর ওই কাজে অনেকে মৌন সম্মতি দিয়েছে, কেউ পার্টিসিপেট করেছে, কেউ ওই ব্যবস্থা মেনে নিয়েছে। তাদেরকে রেখে অক্ষুণ্ণ কেন রাখতে হলো? এখন এই দায়টা আপনি কার উপর দেবেন? ডক্টর সায়ন্ত, কোনো কারণে যদি এনসিপি এবং জামাত ইসলাম মনে করে যে লেভেল প্লেইং ফিল্ড নেই, আমরা নির্বাচনে যাব না, কি হবে? এর সুযোগ নাই। সুযোগ নাই কেন সেটা স্পষ্ট করে বলি। গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরাজিত খুনি ফ্যাসিবাদ গ্রুপ, তাদের খুবই নগণ্য সংখ্যক দেশ থেকে পালিয়ে গেছে, তারা এদেশেই আছে এবং তাদের টাকার কমতি নাই। 16 বছর ধরে লুটপাট করা টাকা আছে, প্রশাসনে, বিচার বিভাগের সমস্ত জায়গায়, পুলিশে তাদের লোকগুলো ঘাপটি মেরে আছে। যদি বাংলাদেশে গণঅভ্যুত্থানের পক্ষে শক্তির মধ্যে দূরত্ব তৈরি হতে হতে শত্রুতায় পরিণত হয় এবং নির্বাচনকে কেন্দ্র করে বড় কোনো শক্তি যদি রাস্তায় নামতে বাধ্য হয়, তখন ওই সুযোগে এই পলাতক ফ্যাসিবাদ গোষ্ঠী ছদ্মবেশ ধারণ করে হলো সেখানে ঢুকে পড়বে। ঢুকে পড়লে দেশে যে অরাজক পরিস্থিতি হবে, ব্যাপক মারামারি খুনোখুনি হবে, গৃহযুদ্ধের দিকে দেশ যেতে পারে। সেই পরিস্থিতি কন্ট্রোল করবার জন্য ওই মুহূর্তে এই সরকারের পদত্যাগ ছাড়া অথবা ইমার্জেন্সি দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নাও থাকতে পারে। আমি হোক এটা আমি একদম চাই না, কিন্তু আশঙ্কা করছি হতে পারে। যদি ইমার্জেন্সি হয়, ইমার্জেন্সি নিলে কারা এম্পাওয়ার্ড হবে? ইন্ডিয়ান আধিপত্য ফেরত আসবে এবং আবার সেই ফ্যাসিবাদ গোষ্ঠীর হাতেই ক্ষমতা যাবে। তারা গেলে এই এনসিপি নিরাপদ, জামায়াত নিরাপদ, বিএনপি নিরাপদ, কে নিরাপদ? তাহলে এই শক্তিগুলো যারা, তারা যতই হাম্বরা ভাব দেখায়, যতই আওয়াজ দেখ, শেষ বিচারে গিয়া তারা দেশের কথা তো ভাবতে হবেই, নিজের পিঠের কথাও তো ভাবতে হবে। নিজের বাড়িঘর একটাও বাঁচবে? এই নেতাদের কারো বাড়িঘর এই ফ্যাসিবাদরা রক্ষা করবে? সব জ্বালিয়ে পুড়িয়ে দিবে, লিখে রাখতে পারেন যদি ফ্যাসিবাদ আবার ফেরত আসে। সুতরাং দেশের স্বার্থে তো বটেই, মানুষের স্বার্থে তো বটেই, সেখানেও যদি কারো কারো মনোযোগের কিছুটা ঘাটতি থাকেও অনাকাঙ্ক্ষিতভাবে, অর্থাৎ নিজেরা তো বাঁচতে চায় পাগলেও, তারা নিজেরা বাঁচার জন্য হলেও ওই পর্যায়ে রাজনীতিকে নিয়ে যাবে না, এটা আমি বিশ্বাস করি। ডক্টর জাবিন, সোমবার নাটোরে ছিল জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার কর্মসূচি। এ উপলক্ষে দলের পক্ষ থেকে নাটোর শহরে স্টেশন বাজার, এনএস কলেজ চত্বর, কানাইখালী ও মাদ্রাসা মোড়ে বিপুল সংখ্যক ব্যানার এবং ফেস্টুন ঝোলানো হয়েছিল। তবে সোমবার সকালে দেখা যায় যে কেন্দ্রীয় নেতাদের ছবি সংবলিত অনেকগুলো ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। পরে নাটোরের এক পথসভায় আপনাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন যে ব্যানার ছেড়ে কর্মসূচিতে বাধা দিয়ে যারা ক্ষমতা থাকার চেষ্টা করেছে, এই বাংলাদেশে তাদের ঠাঁই হয়নি। যদি এখনো তারা শিক্ষা না নেয়, যদি এখনো স্বৈরাচারী ফেসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেয়, তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে। ঘটনার একটু খুলে বলবেন আমাদের? নির্বাচন ছাড়া যদি আর কোনো উপায় না থাকে, যে ফ্যাসিবাদদের ছদ্মবেশে যাতে আবার ফ্যাসিবাদের যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এই জন্য আমরা একটা নির্বাচন দিয়ে সরকার, নির্বাচিত সরকারের দিকে যাওয়াটাই হচ্ছে যদি একমাত্র সমাধান হয়। তাহলে এটার কি গ্যারেন্টি যে এই লেভেল প্লেইং না থাকলে বা এই ধরনের পুরনো বন্দোবস্তের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনে আসা সরকার টেকসই হবে? এটার উত্তর কিন্তু এই প্রশ্নের আপনার সাথে একই। কারণ আমাদের এই গণ অভ্যুত্থান, আপনি 90 স্বৈরাচার বলেন, পুরো বাংলাদেশের ইতিহাসকে যদি আপনি ভাগ ভাগ করে বলেন, গত 16 বছরে স্বৈর শাসকটা ছিল নজিরবিহীন, মানে হাসিনার তুলনায় এরশাদ কিছুই না। তাহলে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে, রক্তপাতের পরে আপনি যদি শুধুমাত্র পুরনো এস্টাবলিশমেন্টকে অবলম্বন করে আবার সরকার গঠন করেন, তাহলে এই এস্টাবলিশমেন্টটাও কিন্তু, মানে নির্বাচন পরবর্তী এস্টাবলিশমেন্টটাও কিন্তু টেকসই হবে না। এই একই কথা কিন্তু এখানে আপনি যদি এই
কর্মসূচিতে বাধা দেওয়ার যে রাজনীতি, এটা কিন্তু এই পুরনো রাজনীতি। আমি যদি আরেকটু বলি যে আমাদের এই আন্দোলনটা বা আমাদের এই এটা শুধু এনসিপি না, সব মানুষের, গণমানুষের এই আন্দোলনটা এখন হচ্ছে যে ব্যবস্থাটা পরিবর্তনের জন্য। কারণ আপনারা যারা যারা যার যার দলে রাজনীতি করেন, যেভাবেই করেন, দ্বিদলীয় যে একটা দীর্ঘ সময়ে আমাদের মাথায় যে আছে যে আওয়ামী লীগ এবং বিএনপি, পুরনো এস্টাবলিশমেন্টের প্রশাসন, আইন শৃঙ্খলা, সবকিছু, মিডিয়া, গণমাধ্যম, সবকিছু কিন্তু এই দুইজনের অনুসারী হতে বাধ্য, মানে বেঁচে থাকার তাগিদে এদের অনুসারী হতে বাধ্য। সিস্টেমটা এভাবে সাজানো। সো এখন একটা যখন অ্যাবসেন্ট, স্বাভাবিকভাবেই মানুষ আশ্রয় খুঁজে নিবে, প্রত্যেকটা প্রশাসন আশ্রয় খুঁজে নিবে বেঁচে থাকার জন্য, আইন শৃঙ্খলা বাহিনীরাও আশ্রয় খুঁজে নিবে, পুরনো এস্টাবলিশমেন্ট আশ্রয় খুঁজে নিবে একটা রাজনৈতিক দলের আন্ডারে সামনে যাওয়ার জন্য। তাহলে এখন আমাদের আহ্বায়ক যখন বলেন যে নতুন প্লেয়ার হতে আসি নাই, আমরা খেলার সিস্টেমটাই বদলাতে এসেছি, নিয়ম বদলাতে এসেছি, এই নিয়মটা কিন্তু সবার জন্য আবার রিসেট, মানে নতুন করে সেট করা। কারণ আপনি এখন লেভেল প্লেইং ফিল্ড, আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দেখে এসেছি যারা ক্ষমতায় থাকে তাদেরকে ক্ষমতা থেকে নামানো যায় না, তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা ম্যানিপুলেট করে। এই যে আপনারা বলছিলেন যে 90-এর নির্বাচন, ওই একই নির্বাচন কমিশনের আন্ডারে কিন্তু মাগুরার উপনির্বাচন কিন্তু খুবই বিতর্কিত হয়েছিল। তাহলে আমরা কিন্তু দেখেছি যে দলীয় সরকারের অধীনে কিন্তু যখনই আসে সেই কিন্তু ম্যানিপুলেট করতে চায়, দলীয়করণ করতে চায়। তাহলে এগুলো যখন চলতে থাকবে, ওই একই লুপে কিন্তু বাংলাদেশ ঘুরবে, নিয়মটা যদি পরিবর্তন না হয়। তাহলে এত বড় গণ অভ্যুত্থানের পরেও যদি নিয়মটা না বদলায় এবং ওই একই ব্যবস্থা যদি রয়ে যায় সবখানে, আপনি প্রশাসনের কথা বলছেন, আপনারা দুজনই বলছিলেন যে প্রশাসনে আপনার দলীয় লোক থাকতে হয়, মানে নিরপেক্ষ কেউ প্রশাসনে টিকে থাকবে, এটা একটা মানে এটা স্বপ্নেও ভাবে না কেউ। মানে আপনাকে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কারো না কারো আশ্রয়ে থাকতে হবে। তাহলে এই যে এই চিন্তা থেকেই বাংলাদেশকে মুক্ত করতে হবে যে আমি যদি একটা ঝামেলায় পড়ি, আমি রাজনৈতিক অমুক আমার পরিচিত, বিএনপির অমুক আমার পরিচিত, জামাতের অমুক আমার পরিচিত হয়ে এবার আমি ওই জায়গাটা থেকে উদ্ধার হব। তাহলে এই প্রক্রিয়াটা যদি চেঞ্জ না হয়, আপনি একটা নিরপেক্ষ বা যাই বলেন ওই ব্যবস্থার অধীনে আপনি যদি একটা নির্বাচন দেন, সেই সরকার কিন্তু টেকসই হবে না। এটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের এখন বোঝা দরকার। তারা যদি ক্ষমতাটাকে টেকসই চায়, জনগণের সমর্থনটাকে যদি টেকসই ভাবে চায় যে পুরনো ফ্যাসিস্ট ফিরে আসবে, এটা একটা আবার নতুন করে কেউ যাতে ফ্যাসিস্ট না হয়। কারণ আপনি যদি ব্যবস্থাটা রেখে দেন তাহলে তো যে কেউ ওইটার অধীনেই আপনার পরিচালিত হতে বাধ্য হবে। আপনি একটা নতুন ভাবে শুরু করা রিসেট শব্দটা ব্যবহার করেছেন। এখানে একটা প্রশ্ন আসছে, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের দেশে নয়, শুধু তৃতীয় বিশ্বের অনেক দেশেই এই ক্ষমতার নিয়ন্ত্রণ করে মূলত অভিজাত এবং অলিগাররা, পুঁজিপতি না, পুঁজিপতি হলে পজিটিভ হতো, কারণ পুঁজির বিকাশ করতো, সেটা আলাদা জিনিস, কিন্তু অভিজাত এবং অলিগার। এবং আমরা লক্ষ্য করছি যে কোনো না কোনো ভাবে রাজনৈতিক দলগুলো এদের দ্বারা পরিচালিত হয়। আপনারা কি ওইখান থেকে বেরিয়ে আসতে পারবেন? এরা কিন্তু খুবই প্রভাবশালী, এমনকি সরকারও রয়েছে। হ্যাঁ, এবং এটা থেকে বের হয়ে আসতে পারবো না, এটা থেকে বের হয়ে আসতেই হবে, এটা থেকে বের হয়ে আসতে হবে। আপনি দেখেন যখন এনসিপি যাত্রা শুরু করলো, চিনি না জানি না সেই মানুষও আমাকে জিজ্ঞেস করতো আপনারা কি বসুন্ধরা থেকে টাকা নিয়েছেন? কত বড় অফেন্ডেড কোশ্চেন সে আমাকে জিজ্ঞেস করার সাহস করে বা আমাদেরকে জিজ্ঞেস করার সাহস করে। এগুলো হচ্ছে এই যে আপনি গুজব হয়েছিল, যে গুজব না, এটা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে এই ধরনের ছড়িয়ে দেওয়া হয়। এবং কত কোটি টাকা, সেটা 15 কোটি টাকা, এবং মানুষের কে নিয়েছে তার নামও, এবং মানুষের সাথে যে আমাদের আস্থার একটা, এগুলা কি বার্তা দেয় যে যারা নতুন আসছে তাদেরকেও পুরনো এস্টাবলিশমেন্টে আপনি ফেলে দেন। তারা যে নতুন, তারা যে সিস্টেমটা বদলাতে চাচ্ছে, তারা যে নির্বাচন ব্যবস্থাটা পরিবর্তন করে একটা গণতান্ত্রিক পথে রাষ্ট্রকে পরিচালনার জন্য, এই যে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো বলেন, এনসিসি বলেন, বিচার ব্যবস্থা বলেন, সবকিছুর যে ধাপে ধাপে সংস্কারগুলো চাচ্ছে, এটা কি এনসিপি নিজের জন্য চাচ্ছে? এটা কিন্তু রাষ্ট্রের জন্য চাচ্ছে। এবং এনসিপি কিন্তু সব রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছে যে আগে আপনারা এগুলা ঠিক করেন, আমরা সবাই মিলে এই নিয়মগুলা ঠিক করি, তারপর আমরা। কিন্তু এনসিপি কে কোন ছকে ফেলা হচ্ছে?
এনসিপি এর থেকে টাকা নিচ্ছে, ওর থেকে টাকা নিচ্ছে, এই অমুকে টাকা দিয়ে তাকে কিনে নিয়েছে, ও অমুকে তাকে পকেটে নিয়ে নিয়েছে, মানে এবং এগুলোর কিন্তু প্রচার আপনি দেখেন। এই যে জুলাই পদযাত্রা শুরু হয়েছে জুলাইয়ের 1 তারিখ থেকে, এখানে যে কয়েকটা ছেলে মেয়ে আছে এদের কারো কিন্তু জাতীয় রাজনীতি করার অভিজ্ঞতা নাই। তারা ছাত্র রাজনীতি করেছে, তাদের একটা দীর্ঘ পথ চলা আছে ঠিক, কিন্তু জাতীয় পর্যায়ে কিন্তু তারা নিজেদেরকে তুলে ধরছে, জনগণের কাছে যাচ্ছে, এবং প্রত্যেকটা জেলায় উপজেলায় স্বতঃস্ফূর্ত মানুষ। এবং এটা কিন্তু আমি যতটা না এনসিপির কৃতিত্ব বলবো, ততটা আমি জনগণের কৃতিত্ব বলবো, কারণ জনগণ নিজে থেকেই বসেছিল নতুনরা কখন আসবে। আমরা ওই প্রসঙ্গে আবার আসবো। কিন্তু হ্যাঁ, এইটুকু শেষ করি, আপনি এটার কোথাও কোনো প্রচার দেখবেন না, কোথাও এটার কোনো মেইন স্ট্রিম মিডিয়ায় এটার কিন্তু আলোচনা নাই। কিন্তু আপনি একটা পান থেকে চুন খসুক এনসিপির নামে, হাসনাত কি বললো, নাহিদ কি বললো, কেন বললো, কিভাবে বললো, এটার পোস্টমর্টম করে বড় করে ওটা প্রচার করা হবে, যে এই অলিগার্ডদেরকে এদের সাথে যুক্ত করে এটাকে বড় করে প্রচার করা হবে, এবং পুরনো ধারায় ফেলে দেওয়া এনসিপি কে, পুরনো মানে এরা আগেরগুলার মতোই, এটাকে প্রমাণ করার একটা প্রবণতা প্রবলভাবে আপনি সব জায়গায় দেখবেন, নিউজ পেপার থেকে শুরু করে টিভির পর্দায় এবং ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায়। ডাক্তার সায়ন্ত, আমরা নির্বাচন নিয়ে কথা বলছিলাম। সোমবার সিলেট একটি জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন, যে পরিষ্কার করে বলতে চাই, সরকারকে বলতে চাই, অন্য রাজনৈতিক দলকেও বলতে চাই, নির্বাচন যত দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। উনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে আমাদের বিরুদ্ধে যেন খারাপ কথা কেউ না বলে, আমাদের দিকে আঙ্গুল তুলে যাতে বলতে না পারে সে যে আমরা খারাপ কাজ করছি, কারো জমি দখল করছি, রাস্তা দখল করছি, চাঁদাবাজি করছি, এই কথা যাতে কেউ না বলতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, ওই সবাই এমন ব্যক্তিকেও আমরা দেখেছি মির্জা ফখরুলের পাশে বসে আছেন যাদের বিরুদ্ধে চাঁদাবাজির ব্যাপক অভিযোগ রয়েছে। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো? যে সবাই প্রশ্ন করে যে অমুকের থেকে টাকা নিয়েছেন কিনা, এটা এই প্রশ্ন করার স্কোপটা এনসিপি তাদের অসতর্কতার জন্য হোক, অথবা তাদের যে রাজনীতিটা তারা উপহার দিতে চেয়েছিল সেখান থেকে বিচ্যুতির কারণ হোক, এই প্রশ্নটা তারা ইনভাইট করেছে। তারা যদি ওই ইফতার পার্টিতে এত টাকা খরচ করে 5 স্টার হোটেলে ইফতার পার্টিটা না করতো এবং করার পরে তার অর্থের উৎসটা বলতে পারতো, তাহলে সন্দেহের ডালপালা কিন্তু এতটা মেলতে পারতো না। তারা যদি বাংলা মোটরের মতো জায়গায়, এরকম জায়গায় যে অফিসটা হঠাৎ করে নিল, তাদের অর্থের উৎস কি, এই পার্টি ফান্ডে ডক্টর জাবিন বা তার সহকারীরা যে আমি আমার ব্যক্তিগত এত টাকা দিয়েছি, এ কথাটা যদি স্বচ্ছতার সঙ্গে বলতে পারতেন যে এত টাকা দিয়েছি আমি, সেটা তো কেউ বলছে না। এখন এইসব প্রশ্ন যখন আসে, ওনাদের দলের নেতারা যদি নতুন দরবেশ হয়ে বহিষ্কৃত হওয়ার মতো পর্যায়ে না যেতে পারতো এত তাড়াতাড়ি, ওনাদের দলের যে নেতারা যদি নারী কেলেঙ্কারিতে জড়িয়ে দলকে এতটা হিউমিলেটেড কন্ডিশনে না নিতেন, তাহলে এই কথাগুলোর সুযোগ মানুষ তো খুঁজবে। প্রতিপক্ষ তো বাংলাদেশে সবসময় আপনার ক্ষতটা খুঁজে। আপনাকে সতর্ক থাকতে হবে যে আমি এই ক্ষতটা হতে দিব না, হলেও সেটা কতটা ঢেকে রাখা যায় এবং ওভারকাম করার চেষ্টা করব। আপনি একদিন এই টক শোতে বলেছিলেন যে অন্য দল কি করলো সেটা মানুষ জানতে চায় না। সেটা জানেই যে এরা, বরং আমাদের প্রত্যাশা কি ছিল, বাংলাদেশে প্রচলিত পুঁজিবাদী যে রাজনীতি চলে, যে পাওয়ার পলিটিক্স চলে, তাদের অনেক কিছুই আমাদের কাছে অগ্রহণযোগ্য। সেইখানে এনসিপি নতুন বন্দোবস্তর কথা বলে এমন এক রাজনীতি নিয়ে আসুক যাতে তারা চাপে পড়ে হলো নিজেরা ভালো হতে বাধ্য হয়, যাতে দেশের উপকার হবে, মানুষের উপকার হবে। কিন্তু এনসিপি এমন সব কর্মকাণ্ডে জড়িয়ে গেল যা তারা ছোটখাটো একটা বিএনপি হয়ে উঠলো, বা ছোটখাটো একটা অন্য দল যাই বলি, জামায়াত ইসলাম বা অন্য দলের মতোই উঠলো। তাদের থেকে নিজেদেরকে যে একটু স্বকীয় সত্তায় আলাদা করবে সে স্কোপটা পেলাম না। এবং এই প্রশ্নটা যখনই করা হয় তখন এনসিপির নেতারা পাল্টা বলে যে আমাদেরকে এই প্রশ্ন করছেন কেন, বিএনপিকে করেন, জামাতকে করেন। তাদের অনেক ত্রুটি আমাদের চোখে আগে থেকে আছে, আমরা একটু ফ্রেশ ব্লাড, নতুন কিছু চিন্তা। এবার আসি আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, তিনি যে কথা বলছেন, এইটা তার আকাঙ্ক্ষা, এইটা তার চাওয়া। উনি অত্যন্ত সজ্জন পলিটিশিয়ান, উনি এই রাজনীতি চান। কিন্তু বাস্তবতা হচ্ছে, বা বিএনপি যে ধরনের রাজনৈতিক দল, এইখানে নানান রকমের মিশ্রণ আছে, আপনি জানেন। হঠাৎ করে এই দলটা ফেরেস্তা হয়ে যাবে না, এইটাও আমরা জানি।
কিন্তু এই দলের শীর্ষ পর্যায় থেকে একটা শাসনের ব্যবস্থা আছে। প্রতিদিন পত্রিকায় কোনো না কোনো বহিষ্কারের খবর পাবেন, কোনো না কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের খবর পাবেন। শীর্ষ পর্যায় থেকে প্রতিদিনই এইরকম তাদের মোটিভেশনাল কর্মীদের উদ্দেশ্যে দিচ্ছে। এইটাকে পজিটিভলি নিতে হবে, তারাও একটা চেঞ্জ চায়। এবার যেটা বলছেন যে মঞ্চে দাঁড়ানো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম কথা হলো তার বিরুদ্ধে অভিযোগ আছে, এটা জানেন কিনা। দ্বিতীয় প্রশ্ন হলো শুধু অভিযোগটাকে যদি আপনি বিশ্বাসযোগ্য অভিযোগ কিনা, আমলে নেবার মতো কতখানি, তার তথ্য প্রমাণ কতখানি। অভিযোগ তো এই দেশে এক সময় বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তার বিরুদ্ধে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ, আদালতের রায় 10 বছর জেল দিয়ে দিয়েছিল। অনেকেই বলছেন ইদানিং যে বিএনপির দলের প্রতি নিয়ন্ত্রণ নেই, শুধু সাংগঠনিক নিয়ন্ত্রণটা আছে, কারে কোন পদে বসানো হবে। কিন্তু এই চাঁদাবাজি বা অন্য যে অপকর্মগুলি হচ্ছে, এগুলো থামানোর কোনো নিয়ন্ত্রণ দলের হাতে নেই, একটা দিক। আরেকটা দিক হলো এমন অভিযোগও তো রয়েছে যারা এটাকে সংশোধন করবেন, একদম উপরের লেভেলের লোকজন যারা, তাদের ব্যাপারে থেকে অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলি প্রমাণ করা ইদানিং এত সহজ হয়েছে। মনে করুন যে লোকটা সাইকেল চালানোর পয়সা ছিল না, সে যদি একটা পাজুরি নিয়ে ঘুরে, আর তো কিছু লাগে না, দৃশ্যমান হয়ে যায় না। সেই একই কথা যেমন কিছু লোক দলের নেতাদের বেলায় প্রযোজ্য। আমি সব দলের বলছি, এবং শুনলে অবাক হবেন, বিএনপির কিছু লোক যারা একটা ভাঙাচোরা গাড়িতে চলতো, এখন তারা দামি গাড়ি চলে। কিন্তু আমি জানি সে এর মধ্যে একটা ব্যবসা পেয়েছে, সেখানে লাভ হয়েছে, একটা গাড়ি চেঞ্জ করেছে, এরকম লোকও আছে, কিন্তু কিছুই করে না। সে যখন চেঞ্জ হয়ে যায় তখন তো দৃশ্যমান হয়। এখন আপনি যে দৃশ্যমানতার কথা বলছেন, এইটা বাংলাদেশের একটা ব্যাড পলিটিক্যাল কালচার। যখন যাদের অনুকূলে থাকে পরিবেশ, তারা এরকম করে। সব দলের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে। এমনকি একটু আগে আমি যে এনসিপি নিয়ে বলছিলাম, নতুন দল, তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ চলে আসছে। বিএনপি একটা বড় দল, এবং অতীতে বিএনপির সব নেতাই তো ভালো না, সব কর্মীই ভালো না। দুর্ভাগ্য হলো তারেক রহমানের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়ার পরেও কিন্তু থামছে না। বিএনপি কোন ধর্মভিত্তিক এমন কোন দল না যাদের মতো চেইন অফ কমান্ড থাকবে। বিএনপি সিপিবির মতো বা সমাজতান্ত্রিক ক্যাডার ভিত্তিক সংগঠন নয় যে চেইন অফ কমান্ড থাকবে। বিএনপি, এনসিপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এই ধরনের মধ্যপন্থী যেই দলগুলি, যারা নাইদার রিলিজিয়াস পলিটিক্যাল পার্টি অথবা এইদিকে আপনার বামপন্থী বা সমাজতান্ত্রিক চিন্তাধারার পার্টি, এদের বেলায় এরকম চেইন অফ কমান্ডটা থাকে না, ক্যাডার ভিত্তিক না। ফলে এরা কিছু ভুল ত্রুটি করে, তার শাস্তি দলকে দিতে হয়। তার থেকে বড় যেটা বিএনপির তরফ থেকে বারবার বলা হয়েছে, কেউ যদি আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিবে, এরকম স্পষ্টভাবে বলে দেয়া। এখন পুলিশ বা সরকারেরও তো দায়িত্ব আছে। বিএনপি একা এত বড় দল, এই ধরনের দল, এটা সামলানো ঘটনা ঘটলে তো আমরা হতাশ হই। সেখানে পুলিশ কি করে? পরবর্তী সরকারের ব্যবস্থা কোথায়? আপনি যদি একজন অপরাধীর পক্ষে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব বা সিনিয়র কোনো নেতা বা কোনো জায়গার কোনো নেতাকে দাঁড়াতে দেখেন, গত পরশু পর্যন্ত গাজীপুরে 4 জন নেতাকে বহিষ্কার করেছে। কোন লেভেলের নেতা? একটা যুব দলের একটা মহানগরের সদস্য সচিব, এই নেতা তো একদিনে হয় না। সেই নেতাতে এক কথায় বহিষ্কার করে দিয়েছে। অভিযোগ উঠেছে, দলের পক্ষ থেকে তদন্ত করেছে, সত্যতা পেয়েছে, তাকে বহিষ্কার করে দিয়েছে। পুলিশের জন্য বসে থেকেছে। পুলিশ কি করে? আইন শৃঙ্খলা রক্ষাকারী ওরা কি করে? বিএনপির তরফ থেকে বারবার বলা হচ্ছে যে আপনারা ব্যবস্থা নেন, দল সহযোগিতা করবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন তাজনুবা জাবিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, রয়েছেন ডক্টর সায়ন্ত সাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। ডক্টর জাবিন, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং আমরা সেটা লক্ষ্য করেছি। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টিও কিন্তু
চোখে পড়েছে এবং এটি রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। আপনারা বিষয়টি কিভাবে দেখছেন? এটা খুব সহজ, আমাদের আসলে বাঙালিদের এটা একটা সহজাত প্রবৃত্তি যে আমরা অন্যের দোষটা সবচেয়ে বেশি দেখতে পারি। সেই ইফতারের টাকা, তারপর গাড়ি বহর বা রূপায়ণের অস্থায়ী কার্যালয়, এগুলোর চর্চা গত 10 মাস ধরেই শুনছেন। এগুলোর পরে যে এনসিপি এগুলোকে অ্যাড্রেস করে কতটা পথ পার হয়ে এসেছে, আমরা কিন্তু একটা ফিনান্সিয়াল একটা ওয়েবসাইটের মতো কিন্তু আমাদের ক্রাউড ফান্ডিং এর একটা বিশাল মডেল কিন্তু আমরা উপস্থাপন করেছি এবং সেটা কিন্তু রানিং এবং সব একদম পরিষ্কারভাবে দেখা যায়। এবং এই জুলাই পদযাত্রা শেষ হওয়ার পর কিন্তু আমরা কোন কোন খাতে গত ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত কোন কোন খাতে দল টাকাটা খরচ করেছে এটা পরিষ্কার ওয়েবসাইটে দেওয়া হবে। এখন জুলাই পদযাত্রা নিয়ে সবাই ব্যস্ত এবং এই যে আমাদের এই ইফতারের আলোচনা থেকে আরেকটা ইফতার চলে আসছে, কিন্তু পুরনো ইফতারের আলোচনা কিন্তু এখনো শেষ হচ্ছে না। কিন্তু ওই পুরনো আগের ইফতারের পরে কিন্তু আমরা এগুলোকে কারেকশন করে এগুলোকে অ্যাড্রেস করে অনেক দূর পথ পাড়ি দিয়েছি। কিন্তু ইতিবাচক ভাবে বলেছে, উনি বলেছে যে আরেকটু আপনারা যদি এটা ঠিকমতো করেন তাহলে বাকি দল চাপে পড়বে, মানে আলটিমেটলি দায়িত্বটা নতুনদেরই আর কি, এটাই হচ্ছে ব্যাপার। আরেকটা হচ্ছে জুলাই পদযাত্রার কথাটা আমি যদি বলি যে মানে আমি নিজে ওখানে থেকে দেখে এসেছি, মানে এক এক দিন এক এক জায়গায়, মানে আজকে পদযাত্রা শেষ হয়ে কে কোথায় থাকবে, কে কোথায় খাবে, এবং মেয়েদের জন্য আরো থাকা খাওয়া, আপনি জানেন বাংলাদেশের সামাজিক ব্যবস্থাটাই এমন ভাবে যাতায়াত অনেক কষ্টের, তারপরও কিন্তু মানুষের এত আগ্রহ, এটা দেখে কিন্তু আমাদের নেতারাও কিন্তু অনেক মানে আপনাদের কষ্ট অনুভব হয় নাই অনেক, মানে এটা আসলে সাররিয়াল, মানে এটা না দেখলে বিশ্বাস করার মতো না যে আমরা দেখেছি সমাবেশ নয় পথসভাতেও যে সংখ্যক লোক হয়েছে এটা আশা করা যায় না, এবং মানুষজন বাসার বেলকনি থেকে দোকান থেকে বের হয়ে আসছে এবং তাদের, এটা আমি সব সময় শুরুতে যেরকম বলছিলাম, এটা এনসিপি থেকে কিন্তু মানুষের কৃতিত্ব বেশি। মানুষ নতুনের জন্য অপেক্ষা করেছিল, আমরাই তাদের কাছে মানে পৌঁছাতে দেরি করেছি, কিন্তু দেরি মানে হলেও মানে আমরা একদম তৃপ্ত এই 7 দিনে। আরেকটা কথা বলি যে এই বহিষ্কারের কথা বা নারী কেলেঙ্কারির কথা বলছেন, রিসেন্টলি একটা জরিপে মানে গত 11 মাসে প্রায় ধর্ষণের অভিযোগ আছে 22 জন বিএনপি নেতার বিরুদ্ধে, এবং আমি সাধুবাদ জানাই যে তাদের শীর্ষস্থানীয় নেতারা কিন্তু এটার অ্যাড্রেস করছেন এবং সবাইকে বহিষ্কার করছেন, এবং বহিষ্কারেই যাতে এটা থেমে না থাকে এবং এটা যাতে আইন শৃঙ্খলা বাহিনী নিবে। এখন কেন আইন শৃঙ্খলার দিকে আপনাকে তদারকি করতে হবে? প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার লোক বসানো আছে, সবাই ম্যানেজ হয়ে কিন্তু বের হয়ে যায়, সবাই কিন্তু পুলিশকে আদালতকে ম্যানেজ, যতদিন ঘটনাটা ট্রেন্ডিং থাকে ততদিনই সবার লেন্সের নিচে থাকে। তারপর কিন্তু এই যে এই নতুনকে যদি সবকিছু বদলানোর দায় দায়িত্ব নিতে হয়, বড় বড় রাজনৈতিক দলগুলো যদি এতে সহযোগিতা না করে এই যাত্রাটা কিন্তু হবে না, এই গণতান্ত্রিক উত্তরণটা কিন্তু হবে না। আপনারা কিন্তু হাসনাত, সার্জিস, নাহিদ, নাসির, এদের আপনারা অর্থনৈতিক দিকটা দেখবেন, কার আয়ের উৎস কত দেখবেন। আমরা কিন্তু তারেক রহমান সাহেবেরটা দেখতে চাই, উনি লন্ডনে কিভাবে এরকম বিলাসবহুল জীবনযাপন করছে, এটা মানুষের সামনে আসা দরকার। ওনারা এত প্রবীণ যে এটা জিজ্ঞাসা করাটাও আমাদের জন্য অনেকে বেয়াদবি মনে করে যে এরকম প্রবীণ বর্ষিয়ান রাজনীতিবিদদের অর্থের উৎস আমরা জিজ্ঞাসা করছি, কত বড় স্পর্ধা আমাদের। কিন্তু এটা কিন্তু বাংলাদেশের মানুষের জন্য, জনগণ, এটাই পরিবর্তন, এটাও কিন্তু ওনাদেরকে জানাতে হবে, যাতে ওনারা জানাচ্ছেন এত বর্ষিয়ান হয়ে, আমরা সেই ছোট হয়ে কেন জানাবো না, এই চাপটা যাতে আমরাও পাই, আমরাই যাতে একমাত্র অগ্রগামী না হই। ওনাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে, কারণ এই অর্থের আমরা কিন্তু সবাইকে আহ্বান জানাচ্ছি, এই অর্থের উৎস এবং পুরনো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতার এবং রাজনৈতিক পক্ষের এবং রাজনৈতিক দলের। এটা আমার মূল প্রশ্নে চলে আসি, সেটা হলো জনগণের আগ্রহটা কেন তৈরি হয়েছে বলে আপনারা মনে করছেন এটা আপনাদের পদযাত্রায়? এটা যেহেতু এনসিপি গণ অভ্যুত্থানের পরে একটা দল এবং গণ অভ্যুত্থান থেকে বের হয়ে আসা এবং নতুন বন্দোবস্তের, রাজনৈতিক বন্দোবস্ত এবং এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু এই রাজনৈতিক দলটা গঠন হয়েছে, এবং গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী, সম্মুখ মুখে নেতৃত্ব দানকারী সব নেতারা একসাথে 64টা জেলায় যাচ্ছে, মানুষের দরজায় যাচ্ছে, এবং মানুষ ঠিক জুলাইয়ের 1 বছর পর এদেরকে একসাথে কাছে পেয়ে, মানে যাদের
কে সবসময় টিভিতে দেখেছে, পেপারে দেখেছে, এবং যার মাঝে এই জুলাই আর এই জুলাইয়ের মাঝে কিন্তু একটা বড় গণ অভ্যুত্থান ঘটে গেছে। তো তাদেরকে সামনে দেখে মানুষের আগ্রহ অনেক বেশি, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে মানুষ বিশ্বাস করছে যে এবার তারা পুরনো রাজনৈতিক দলগুলোর মতো মানে ফাঁকা আশ্বাস দিচ্ছে না, মিথ্যা আশ্বাস দিচ্ছে না। তারা মনে করছে, তারা বিশ্বাস করছে যে এই ছেলে মেয়েরা পরিবর্তন আনতে পারবে, এই ছেলে মেয়েদের দিয়ে সম্ভব হবে, এই ছেলে মেয়েদেরকে দিয়ে আর এমন ব্যবস্থা তারা করবে এই রাষ্ট্রের যে কাউকে বিনা ওয়ারেন্টে আপনি ঘর থেকে তুলে নিয়ে যেতে পারবেন না, কোনো বিচার ছাড়া তার খুন হবে না, পুলিশের কাছে গেলে কৃষক তার, আপনি দেখেন এই রিসেন্টলি যেটা চলছে আপনার এই বোরো মৌসুমেও কিন্তু ব্যাপক ফলন কিন্তু হয়েছে, তারপরও কৃষকের কার্ড দেখিয়ে কিন্তু সিন্ডিকেটরা ধান বিক্রি করছে, চাল বিক্রি করছে। তাহলে কৃষক এখন আশা করছে যে নতুনরা যদি আসে আমি ধানের চালের ন্যায্য দাম পাবো। আমরা কিন্তু প্রান্তিক মানুষের কাছে গিয়ে তার সমস্যার কথা বলছি। আমরা সাঁওতাল পল্লীতে গিয়েছি, আমরা সৈয়দপুরের বিহারি ক্যাম্পে গিয়েছি, আমরা ওখানে গিয়ে ওদের ঘরে বসে, ওদের দরজায় বসে আমরা ওদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছি এবং তাদের একজন হয়ে ওঠার চেষ্টা করেছি। তাহলে মানুষ কিন্তু আমাদেরকে কোরিলেট করতে পারছে। হ্যাঁ, এটা পুরনোরাও করেছে হয়তো, কিন্তু তারা এবার বিশ্বাস করতে চায় যে নতুনরা পুরনোদের মতো হবে না, এবং এজন্য এনসিপি কে কিন্তু প্রমাণ করতে হবে নিজেকে। তারা যে আমাদের প্রতি বিশ্বাস দেখাচ্ছে, আমাদের প্রতি আস্থা দেখাচ্ছে, সেটার প্রতিফলন কিন্তু আমাদের কাজে কর্মে হতে হবে। ডক্টর সায়ন্ত, জাতীয় নাগরিক পার্টি গঠন হওয়ার পর ঢাকায় তারা কিছু কর্মসূচি পালন করেছে, যেখানে মানুষের উপস্থিতি খুব একটা সন্তোষজনক ছিল না, এবং তখন অনেকে মন্তব্য করতে শোনা যায় যে এরা কিছু করতে পারবে না, আর যারা খুব বিরোধী ছিল তারা ট্রল করেছে। কিন্তু তাদের ব্যাপারে উৎসাহ আগ্রহটা কিন্তু আসলে কমে নাই, বিশেষ করে এই পদযাত্রা আমরা দেখলাম, এবং কোনো কোনো জায়গাতে মনে হচ্ছে বেড়েছে। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটার বিষয়টা বহুমাত্রিক। একটা মাত্রা যা ডক্টর জাবিন বলেছেন সেটা হলো, যাদেরকে টেলিভিশনে দেখে তাদের হিরোইজম বা তাদের সম্পর্কে নানান কথা অনেকে ছিল আন্দোলনের পোস্টার বয়, পড়ে শুনে যাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে, তারা যখন সামনে যায় তাদের দেখার জন্য কি অনেক লোক ভিড় জমায়। আপনি দেখবেন যে এই শেখ হাসিনার মতো এমন একজন ফ্যাসিবাদের রানী, সে যখন কোথাও সমাবেশে যেত বা রাস্তা দিয়ে যেত, লোকের কিন্তু অভাব হতো না ওই ফ্যাসিবাদের রানীকে দেখার জন্য। সুতরাং দেখতে আসা, তাদেরকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা, এনসিপির সাথে এই শেখ হাসিনার তুল্যমূলক বিচার ঠিক হলো? আমি বলছি সবার সঙ্গেই করতে হবে, কারণ বেশি উচ্ছ্বসিত হওয়া ঠিক হবে না। এই যে দেখতে আসা দেখে এটা ঠিক হবে না, এটা হলো একটা মাত্রা, খুবই ব্যাড একটা কম্পারিজন হলো একটা মাত্রা এটা। কারণ ওনাদেরকে টেলিভিশনে দেখে এই গণঅভ্যুত্থানের পর থেকে নানান কথা শুনেছে, দেখার জন্য কিছু লোক আসছে। আর কিছু মানুষ আছে যারা একটা পরিবর্তন চায়, তারা মনে করে যে পুরনো যে রাজনীতি, তাদের তো অনেকবার দেখলাম, অনেক কথা শুনলাম, আমরা এদেরটা একটু শুনে দেখি। এর প্রকৃত চিত্রটা তখনই পাওয়া যাবে যখন আপনি নিরপেক্ষ একটা নির্বাচন দিবেন, সেই নির্বাচনে আপনি ভোটের রাজনীতিতে কত ভোট পান সেটা। আর একটা বিষয় হচ্ছে যে আজকেই একটা জরিপের রিপোর্ট খুব আলোচিত হচ্ছে, সেখানেও কিন্তু এদের জন্য পজিটিভ একটা বার্তা আছে, যেটাকে ঢাকায় আপনি বলছিলেন একেবারেই সারা ছিল না। 8টা বিভাগে, 16টা জেলায়, 32টা উপজেলায় যেই স্যাম্পলিং করে অ্যাকশন এইডের মতো একটা ওয়েল রিপোর্টেড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আর সানেম একটা জরিপ করেছে, সেইখানে সানেমের সুনাম রয়েছে, দুইটারই সুনাম আছে, অ্যাকশন এইডেও অনেক নাম করা। হ্যাঁ, তো সেইখানে আপনার 15 থেকে 35 বছর বয়সী, মানে তারুণ্য নির্ভর তরুণ, কিশোর থেকে শুরু করে তরুণ, এদের মধ্যে যে জরিপ, সেখানে 16% এনসিপিকে সমর্থন করেছে, যে তাদের পক্ষে রায় দিয়েছে। 21% প্রায় জামায়াত ইসলামের পক্ষে এবং 39% বিএনপির পক্ষে। সেইখানে বিএনপি একক বৃহত্তম দল হিসেবে তাদের সঙ্গে এই যে 16 আর 39, এখানে 16 যে হয়েছে, এটা অনেক বড় সংখ্যা, এটা তাদের জন্য পজিটিভ। আবার পাশাপাশি এটাকে ভিন্নভাবেও আবার দেখতে হবে যে এদের দলটা তরুণদের দল,
তারুণ্য নির্ভর দল এবং গণ অভ্যুত্থান পরবর্তী দল, যেই তরুণরা সম্মুখ সারিতে ছিল, আর জরিপটা হয়েছে সেই তরুণদের মধ্যে। এখন এইটা যদি আপনি এর উপরের বয়সী পুরনোদের মধ্যে, বয়োজ্যেষ্ঠদের মধ্যে যান, তাহলে রেশিওটা কেমন হবে সেটা একটা বিবেচনার বিষয় হবে। ফলে এখন যেগুলা হচ্ছে সবই স্পেকুলেশন, সবই এই শুধু দেখে ধারণা করার বিষয়। আপনি অ্যাকচুয়াল ফিগারটা তখনই পাবেন যখন একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং ভোটের রেশিওতে কারা কেমন। আচ্ছা, কোনো রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে এই এনসিপির এই প্রোগ্রামে এত লোকের উপস্থিতির পেছনে কিন্তু আরেকটা কারণও রয়েছে, সেটি হলো পুরনো রাজনৈতিক দলগুলোকে তারা মানছে না, পছন্দ করছে না। না, কিছু সংখ্যকের ওই ধারণা আছে, সেটা আমিও তো বললাম যে আমি এটাকে বহুমাত্রিক ভাবে দেখি। এটা এদেরকে নালান ভয়েড করে দেওয়ার বিষয়ও না, আবার অতি উচ্ছ্বসিত হয়ে যতজন আসছে সবাই এদের ভোটার বা এদের সমর্থক হবে সেটা ভাবারও কারণ নাই। আমি সেই মিশ্র পদ্ধতিটাকে অ্যাকুমুলেটেড করে বললাম যে এর মধ্যে এরকম বহুমাত্রিক বহু ধারণার লোক আছে, যেটা অন্যদের বেলায় হয়। বেগম খালেদা জিয়া গেলে হয়, বিএনপি নেতারা গেলে হয়, শুধু রাস্তা দিয়ে গেলাম আর দেখার জন্য রাস্তার পাশে দাঁড়াইলো, হাত মিলাতে আসলো, ভোটটা দেওয়ার সময় কেন্দ্রে গিয়ে সে যে ভোট কত পায় তখন না হিসাবে বোঝা যায়। আমরা এই দেশে ছাত্র রাজনীতি করে আসছি, ভোট পর্যবেক্ষণ করে আসছি, দীর্ঘদিন ধরে দেখছি যে হাত মিলানো পার্টি আর ভোট দেওয়ার প্রত্যক্ষ ভোটার দুটো এক হিসাব না। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাজনুবা জাবিন, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর সায়ন্ত সাখাওয়াত। তাজনুবা, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই জুলাই মাস আসার পরে, শুরু হওয়ার পরে মিডিয়ায় এক ধরনের তৎপরতা আমরা লক্ষ্য করছি, যে তৎপরতাটা আসলে খুব ইতিবাচক কিছু না, বরঞ্চ বলা যায় অনেকখানি নেতিবাচক। এবং এই মিডিয়ার মূল টার্গেট হলো প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং এনসিপি। দুর্ভাগ্যক্রমে যেটা হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর নানামুখী তৎপরতা ছিল, বিপ্লব করার চেষ্টা করেছে অনেকে, এবং তারা সবাই ছিল ফ্যাসিস্টের পক্ষের লোক। কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি যে গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিকে সামনে রেখে ষড়যন্ত্রকারীরা এমনভাবে সক্রিয় হয়েছেন, যাদের সঙ্গে দুর্ভাগ্যক্রমে যোগ দিয়েছেন ফ্যাসিস্ট বিরোধী অনেকে। বিশেষ করে মিডিয়ায় আমরা এটা লক্ষ্য করেছি, এবং মিডিয়া আপনাদেরকে কিভাবে ব্যবচ্ছেদ করছে সেটি নিয়ে কিন্তু এখন বড় ধরনের আলোচনা বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন হলো যে এই মিডিয়া আপনাদের প্রতি কেন খড়গহস্ত হচ্ছে? জুলাই পদযাত্রায় ভাই যেটা বলছিলেন, উৎসুক জনতার তাদেরকে দেখতে এসেছে, হিরোইজম দেখতে এসেছে। কেন এদেরকে হিরো মানছে? এদেরকে কিন্তু 1 বছর আগেও কেউ চিনতো না, এবং এরা যখন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয় এদের নাম পরিচয়ও কেউ জানতো না। তাহলে কেন এরা হিরো হয়ে উঠলো? এই ছেলে মেয়েগুলো হিরো হয়ে উঠলো এই কারণে, বা উৎসুক জনতার ভিড় বলেন বা আপনি যে ভাষায় এটাকে চিত্রায়িত করেন, এদের ডাকে নজিরবিহীন মানে জঘন্যতম, ইতিহাসের জঘন্যতম ফ্যাসিস্টের পতন হয়েছে। এরা হাসিনাকে ফেলতে পেরেছে, সহজ বাংলায় এরা হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। এই হিরোজেমটা এরা দেশকে রক্ষা করেছে হাসিনার এই স্বৈরশাসন থেকে। তাহলে
এদের একটা কারণ আছে, এই 1 বছরে তারা জাতীয় পর্যায়ে, এই যে আপনারা এখন বেগম খালেদা জিয়ার সাথে তুলনা করছেন বা অন্যান্য বড় রাজনৈতিক দলের নেতাদের সাথে তুলনা করছেন, দে অ্যাচিভড ইট। এটা কিন্তু তারা এটা ওভারনাইট কেউ তাদেরকে প্ল্যাটারে করে এনে দিয়ে যায় নাই। তাহলে এই তারুণ্য নির্ভর দল যদি তরুণদেরকে আকৃষ্ট করতে পারে, তাহলে কেন অন্য দলকে তরুণরা আকৃষ্ট করতে পারছে না? এটাও কিন্তু একটা বিবেচনার বিষয়। পুরনো রাজনৈতিক দলগুলো কেন তরুণদেরকে আকৃষ্ট করতে পারছেন না? আর যে সকল জরিপের কথা বলছেন বা ভোটের রাজনীতি, বাংলাদেশের ভোট কিন্তু ম্যানিপুলেট হয়, এটা আপনি সহজ বাংলায় জানেন। এখানে টাকার খেলা হয়, এখানে পেশি শক্তির খেলা হয়। আমরা কিন্তু এনসিপি কিন্তু পুরনো এস্টাবলিশমেন্টে কেউ নাই। এনসিপি কিন্তু এই জায়গায় একেবারেই এতিমের মতো। এখানে কিন্তু প্রশাসনে কেউ নাই, আইন শৃঙ্খলায় কেউ নাই, ব্যুরোক্রেসিতে কেউ নাই, সামরিক বেসামরিক কোনো ব্যুরোক্রেসিতে কিন্তু এনসিপি নতুন। এনসিপির কোনো গডফাদার এখনো জন্মানোর সুযোগ সময় কিছুই হয় না এবং হবেও না। এটার এই ধারায় এনসিপি যাবে না। তাহলে এনসিপি কিন্তু পুরনো এস্টাবলিশমেন্টে কাদের কেউ নাই, কোনো প্রতিনিধি নাই। কাদের আছে? পুরনো রাজনৈতিক দলগুলোর আছে। তাহলে কিন্তু এই ভোটের রাজনীতি যাতে ম্যানিপুলেট না হয়, ভোটের সংখ্যাটা যাতে ম্যানিপুলেট না হয়, সেটা শুধু এনসিপির জন্য না, যে কোনো রাজনৈতিক দলের জন্য সেটাই হচ্ছে নতুন বন্দোবস্ত বা নতুন ব্যবস্থা। এবার আসেন আপনি গণমাধ্যমের কথা যেটা বললেন, আপনি দেখেন এই গত ফেব্রুয়ারির পর থেকে এনসিপি আত্মপ্রকাশের পর থেকে এই যে আমি বললাম পুরনো এস্টাবলিশমেন্টের কিন্তু আশ্রয় নিয়েছে। যারা ফ্যাসিবাদ বিরোধী ছিল তারা কিন্তু আবার একটা নতুন আশ্রয় খুঁজে নিয়েছে, কারণ তাদেরকে সার্ভাইভ করতে হবে। এবং বেশিরভাগ মিডিয়া কিন্তু আপনার এই পুরনো এস্টাবলিশমেন্টেরই অংশ, এবং এই তারা হয়তো হাসিনার অংশ ছিল না, এখন তারা অন্য একজনের আশ্রয়ে আশ্রিত হয়ে গেছে। এই যে নারী রাজনীতিবিদদেরকে নিয়ে তারা কেন নিন্দা জানিয়েছে, তাদের পেশাকে হুমকির মুখে ফেলেছে। এই যে আপনারা নারী রাজনীতিবিদদেরকে নিয়ে এভাবে জঘন্য প্রোপাগান্ডা চালান, আপনারা যে কোনো রাজনীতিবিদের জীবনকে যে আপনারা হুমকির মুখে ফেলতে পারেন, এটা কি তাদের মানে নীতিমালায় কি এই বিবেচনাটা আছে? আপনি জানেন একটা, আপনারা যে জরিপের কথা বলছেন, হাসিনার পতনের আগে এই ধরনের প্রোপাগান্ডা ছিল 22%, 12% বা 22%, এটা এখন 82%। গত অগাস্টের পরে, মানে হাসিনার 5ই আগস্টের পতনের পরে এভাবে ভুল সংবাদ প্রোপাগান্ডা ছড়ানোর পরিমাণ 82%, মানে 80+। তাহলে এই যে এই জিনিসগুলো, এগুলো তো পুরনো এস্টাবলিশমেন্টের মধ্যেই এগুলো ঢুকে গেছে। এদিকে আছে পতিত ফ্যাসিস্ট দোসররা, আরেক দিকে আছে নতুন যারা আশ্রয় খুঁজতেছে কিভাবে এটা মেল্ট হয়ে যাবে নতুনকে বাধা দেওয়ার জন্য। এবং কারণ তারা মনে করছে এটা নতুন, এরা পাকাপোক্ত হতে আরো 10-15 বছর লাগবে, আমরা 10-15 বছর কিভাবে বাঁচবো, আমরা বরং এর আশ্রয়ে আশ্রিত হয়ে যাই। তাহলে পুরো গণমাধ্যম এনসিপি কে এমন ভাবে মানে পোর্ট্রে করছে। আপনি এই যে আমি বললাম না, আমাদের টকশোর বক্তব্য এডিট করে এমন একটা বক্তব্য আপনি ভাইরাল করবে, যে বক্তব্যে মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব তৈরি হবে, বিভাজন তৈরি হবে। আমি বক্তব্যের আগে আমি কেন হাসলাম বা আমি কোন কথার প্রেক্ষিতে আমরা এই কথাটা বললাম ওটা আসে না, কেন হাসছি ওটা নিয়ে হচ্ছে কথা। তাহলে এই যে ছোট বিষয়গুলো আমাদের তো মিডিয়া, সাংবাদিকতা নয়, এবং এখানে তো আমাদের কোনো গডফাদার নাই, আমাদের তো কোনো মিডিয়া নাই। তাহলে এই যে এই সংস্কৃতিটা, এটা তো আপনি দেখেন নতুনদের চলার পথে কি পরিমাণ বাধা, এই বাধাটা কিন্তু পুরনোরা পাচ্ছে না। তাহলে নতুনদের কাজ হচ্ছে পুরনোদেরকে পথ দেখানো এবং এই পুরনো সংস্কৃতির সাথে আবার ফাইট করা। ডাবল। ডক্টর সায়ন্ত, আপনি অন্য পেশায় রয়েছেন, কিন্তু মিডিয়ার সাথে আপনি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন। আপনি দীর্ঘদিন মিডিয়াতে এমন একটি কাজ করেছেন যে মিডিয়ার নারীর নক্ষত্র দেখার সুযোগ হয়েছে আপনার, এবং এখন আপনি মিডিয়ার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে আছেন। আপনার সাথে আমাদের ঘনিষ্ঠতা মিডিয়া কেন্দ্রিক হয়েছে, যদিও আপনি অন্য পেশায় ছিলেন, মানে আপনি মিডিয়ার সাথে আছেন এবং থাকবেন, এখান থেকে বেরোবেন না আমি নিশ্চিত। এত কথা বলার কারণটা হলো সাম্প্রতিককালে মিডিয়া যে ভূমিকা রাখছে সেটাকে কিভাবে দেখবেন? বাংলাদেশের মিডিয়া কখনোই প্রো পিপল ছিল না। বাংলাদেশ হওয়ার পর থেকে সব সময় তারা পাওয়ারফুলদের তোষণ করা আর নিজেরা ব্যবসা বাণিজ্য গোছানো, টাকার মালিক হওয়া, নিজের সম্পদ রক্ষার জন্য মিডিয়াকে ব্যবহার করা। এখানে একটা মোটা দাগের প্রশ্ন এসছে, যেটা সেটি হলো এই মিডিয়ার যে আপনি ক্যারেক্টার বলেন এটাই সত্য, দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে প্রো পিপল না। কিন্তু এখন সংকটটা তৈরি হয়েছে এই মিডিয়ার অলিগাররা, যারা ফেসিস্টকে টিকিয়ে রাখার জন্য হেন কাজ নেই, হেন তৎপরতা নেই, যারা চালায়নি, এখন তাদেরকে রক্ষার জন্য নেমেছে ফেসিস্ট বিরোধী লোকজন।
এখন এইটা বাংলাদেশের রাজনীতির একটা বাজে কালচার, যে প্রত্যেকে স্টেক হোল্ডার চায়, স্টেক হোল্ডার হতে চায় এবং আর এক স্টেক হোল্ডারের হাত ধরতে চায়। বাংলাদেশের রাজনৈতিক যে জোট হয়, সেই জোটগুলোর মধ্যে সবসময় আপনি আদর্শ দেখেন। আদর্শ যদি থাকে তাহলে আপনি দেখবেন রাজনৈতিক দিকে সম্পূর্ণ ভিন্ন মেরুর, শুধুমাত্র এমপি হওয়ার জন্য, সংসদে যাওয়ার জন্য জোট করছে। এটা কোনো আদর্শের মধ্যে পড়ে? এই যে সংবাদ মাধ্যমগুলো 16 বছর ধরে ফ্যাসিবাদের পদলেহন করলো, আবার তাদেরকে হাতে নিয়ে আমরা প্রত্যেকেই যে যার মতো আবার ব্যবহার করব এবং মনে করব যে ব্যবহার করব হলে ঠিক ছিল, ব্যবহৃত হচ্ছে, ব্যবহৃত হচ্ছে, কারণ তারা তো তাদের স্বার্থে ব্যবহৃত হবে। আমরা যারা ব্যবহার করছি এটা আমাদের জন্য। তবে এটাও ঠিক যে এত দুরবস্থার মধ্যে 16 বছর আমরা যে টকশোতে কথা বলতাম, এই তথ্যটা কোথায় পেতাম? মিডিয়া থেকেই আরোহণ করতাম, কালেক্ট করতাম কোত্থেকে? এত খারাপের মধ্যে মিডিয়া আমাদের হাতে কিছু না কিছু তুলে দিত। এই যে এত কিছুর মধ্যে আজকে ডক্টর জামিন যতই মিডিয়াকে দোষারোপ করুক যে তাদেরকে কিভাবে হিউমিলেট করে, এই মিডিয়াই আবার ভালোবাসে। কারণ এনসিপি নিবন্ধন পাওয়ার আগে রাজনৈতিক দল হিসেবে গণার মধ্যেই আসেন এই পর্যায়ের, সেই এনসিপিকে যে পরিমাণ কাভারেজ মিডিয়াগুলা দিচ্ছে, তাদের নেতাদের বক্তব্য দিচ্ছে, এটাও তো দিচ্ছে, এবং সবাই নেগেটিভলি দিচ্ছে এমন না, অনেকে পজিটিভলি দিচ্ছে। সুতরাং যারা পজিটিভলি দিচ্ছে এটাও ভালোভাবে নিতে হবে। যারা নেগেটিভলি দিচ্ছে এরা তো ধরেন পারপাসফুল রিপোর্ট করে, মানে কাউকে উদ্দেশ্যমূলক ভাবে, এবং এরা কিন্তু ডক্টর সায়ন্ত এরা কিন্তু জায়গা মতো রয়েছে, এক্স্যাক্টলি পুরনো জায়গা থেকে সরে নাই। না, তারা হয়েছে কি দুর্ভাগ্য যেটা হয়েছে, তারা ফেসিস্ট বিরোধী ব্যক্তিদেরকে ব্যবহার করে ফেসিস্টের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এখন সেইটাই, সেই সংকটটা দেশে আছে। তারা তো এই চেষ্টাটা করবে টিকে থাকার জন্য। তারা হাজার হাজার কোটি টাকা সম্পদ বানিয়েছে, সেই সম্পদ রক্ষা করার জন্য তারা কারো না কারো হাত ধরতে চায়, তারা নিজেরা টিকে থাকতে চায়, সমস্যা নেই। কিন্তু যারাই হাতটা ধরতে যায়, বাংলাদেশে ধরেন আপনি প্রথম সারির ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের মধ্যে প্রথম সারির কোন দলটাকে আপনি এর বাইরে রাখতে পারবেন? কোন দলটাকে পারবেন? তাহলে তারা এক এক গ্রুপ মনে করে ভবিষ্যতে তাদের প্রোপাগান্ডা, তাদের প্রচারণার জন্য তাদের এই মিডিয়াগুলোকেই তারা আবার ব্যবহার করবে, সেই জন্য ওইখানে ঢুকে পড়ছে। আবার নতুন, আমি আবারও বলি, ব্যবহার করলে সমস্যা নেই আপাতত, ব্যবহৃত যে হচ্ছে সেটার কি জবাব? না, ব্যবহৃত হচ্ছে এটা আপনার মনে হচ্ছে? না না না, তারা ওই মিডিয়াকে তাদের পক্ষে এবং অন্যের চরিত্র হননের জন্য ব্যবহার করতে পারছে বলে তারা অনেকে হ্যাপি হতে পারে, যে আমি আমার শত্রু পক্ষকে ঘায়াল করার জন্য মিডিয়াকে ব্যবহার করলাম। পক্ষের জন্য কিচ্ছু না এখানে ডক্টর সায়ন্ত, এখানে শত্রু পক্ষে ঘায়াল করার জন্য যদি হতো তাহলেও ঠিক ছিল। এখানে একেবারেই ব্যক্তি স্বার্থ না, এবং ব্যবহৃত হচ্ছে, এবং কিভাবে ব্যবহৃত হচ্ছে যদি খুব ন্যাক্কারজনক, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলতে হয়, খুবই লজ্জাজনক ভাবে ব্যবহৃত হচ্ছে। না, আপনি কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতে পারেন, সেটা আমি বলতে পারবো না, কিন্তু বাংলাদেশের গণমাধ্যম গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যেরকম হওয়া উচিত ছিল এবং সেরকম গণমাধ্যম তৈরি করবার জন্য সরকার এবং রাজনৈতিক দলগুলোর এবং গণমাধ্যমের পক্ষের শক্তিগুলোর যে সমন্বিত উদ্যোগ দরকার ছিল, সেটা আমরা দেখতে পাইনি। এটা হচ্ছে দুঃখজনক বাস্তবতা, এটা মেনে নিতে হবে। সেই ক্ষেত্রে তারা বাঁচার জন্য এই পথে আসছে। আর সরকার থেকে শুরু করে, আপনার এই অনুষ্ঠানে শুরু থেকে প্রস্তাব দিয়ে আসছিলাম যে প্রত্যেকটা গণমাধ্যম ভিত্তিক কমিটি করে দেওয়া উচিত, যে এই গণমাধ্যমে কারা কি উদ্দেশ্যে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিল, তারা কতটা আর্থিক দুর্নীতি করেছে, কতটা সংবাদপত্রকে ধ্বংস করেছে, তার লিস্ট হোক এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হোক। আর যারা প্রকৃতভাবে মেধাবী এবং সংবাদ মাধ্যমের লোক, তাদের হাতে সংবাদ মাধ্যম দেয়া হোক। শুধুমাত্র এই দল বা ওই দল, এই মত বা ওই মত দেখে যে ওকে বিতাড়িত করে আমার মতের একজনকে দাঁড় করিয়ে দিলাম, সে প্রকৃত অর্থেই সাংবাদিকতা বোঝে না, সেই দিকে যেন না যায়। কিন্তু সেই কাজটা কে করত? সরকারের এবং রাজনৈতিক দলগুলোর লিয়াজও দরকার ছিল, উদ্যোগ দরকার ছিল। এখন আপনি দায়ী করতে পারবেন, কিন্তু সামগ্রিকভাবে আমরা আগাইনি। ইভেন ধরেন একটা সত্য ছোট্ট তথ্য দেই, আজকে যাবি না তো কথা বলছে, এনসিপির নেতা
সে প্রকাশ্যে বলছে বক্তৃতা দিয়ে যে ফেক আইডি খুলবেন এবং ফেক আইডির মাধ্যমে অন্যদের মুখোশ উন্মোচন করে দিবেন। ফেক আইডির এই আহ্বান কোনো নেতা জানাতে পারে? এই কালচারের থেকে তো বেরোতে পারিনি আমরা কেউ। ভাই বললেন যে নিবন্ধন না পাওয়া একটা গণাই পড়ে না এমন ছোট দলকে যে মিডিয়া কাভারেজ দিচ্ছে। গণ অভ্যুত্থান থেকে যে দল বের হয়ে আসছে, মানে আপনি যদি বাংলাদেশের ইতিহাসে মানে 24 জুলাইয়ের পরে এনসিপি প্রাসঙ্গিক, এটা আসলে মিডিয়া কাভারেজ দেখ কেউ না দেখ যাই করুক, এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নাই। একটা অন্যতম একটা শক্তি কিন্তু এই এনসিপিতে আছে। আরেকটা হচ্ছে যে এই বক্তব্যটাও সার্জিস ফেক আইডির কথা কোন প্রসঙ্গে বলেছে, এটা কিন্তু আগে পিছে কোনো কিছু আসে নাই। কোন প্রসঙ্গে একজন নেতা এটা না বলতে না না, পারে এটা না। কিন্তু কোনো একজন রাজনৈতিক নেতা কোন প্রসঙ্গেই বলতে পারে না। এটা সে ঘরে বলতে পারে, প্রকাশ্যে সংবাদ মাধ্যমের কাছে একজন নেতার বক্তব্য এটা হতেই পারে না। আমি ও আমার ছোট ভাইয়ের মতো সংশোধনের জন্য বলছি, আপনারাও দয়া করে করবেন না। আমি যাদের অনুসরণ করি বা যাদের পক্ষে কথা বলি তাদের জন্য অনুরোধ করছি, এ কাজ কেউ করা উচিত না। ডক্টর তাজনুবা জাবিন এবং ডক্টর সায়ন্ত সাখাওয়াত, আপনারা আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।